আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগে সবার চোখ রাখার জন্য। আমি জানি যে এই মুহূর্তে সবাই আপনারা আমার ব্লগ দেখছেন, যারা যে প্রান্ত থেকে ব্লগ দেখছেন সবাইকে আবারও বলছি আসসালামু আলাইকুম। বাংলাদেশের রিমেলের অবস্থা কাটিয়ে সবাইকে কেমন আছেন? গ্রামাঞ্চল থেকে এই মুহূর্তে যারা আমার ব্লগটা দেখছেন সবার প্রতি আমার সহানুভূতি, বা হচ্ছে আমরা যারা অন্তত আমাদের গ্রামের অবস্থার কথা বলতে পারবো, যে আমি আমার যে গ্রামের কথা সবসময় তুলে ধরি সেটা হচ্ছে মনপুরা। তো মনপুরা যারা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত অবস্থায় হচ্ছে নেট ওপেন করে আমার ব্লগে চোখ রাখছেন, যে সত্যি খুবই খারাপ লাগা কাজ করছে, বা সবার জন্যই মন খারাপ হচ্ছে। যারা ভিটে মাটি, ঘর বাড়ি সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে বা ঘূর্ণিঝড়ে বিলীন হয়ে গেছে, তো তাদের জন্য যে অ্যালার্ট পার্সন আছেন আমাদের গ্রামে বা আমাদের এলাকাতে বা আমাদের ইউনিয়নে বা আমাদের মনপুরাতে, সবাই কিন্তু কাজ করে চলছেন। আমাদের এমপি মহোদয় হচ্ছে 5 লক্ষ টাকা দিয়েছেন ক্ষতিগ্রস্তদের জন্য, এবং উনি আজকে রওনা দিয়েছেন মনপুরা এবং চরপেশন ভোলা ডিস্ট্রিক্টে, যেখানে খুবই খারাপ অবস্থা। প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত এলাকাতে গিয়ে উনি হচ্ছে নিজে হাতে সবকিছু তুলে ধরবেন এবং হচ্ছে উনি নিজে হাতে হচ্ছে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিবেন। তো আমি হচ্ছে আজকে সকাল থেকে রান্নার কাজে নিয়োজিত হয়ে গেলাম। যারা যারা আমার রান্না দেখছেন, আসলে আমি সবসময় বলি জীবনের গতিতে চলবে, শত বাধা বিপত্তি পেরিয়ে হলো আমরা নিজেদের মতো করে চলতে হয়। আজকে একজন মারা গেলে তো ঘরের খাবার তো বন্ধ হয়ে যায় না, হয়তো বা কান্নাকাটি করি, দিন শেষে 2 দিন পরে আমরা আবার স্বাভাবিক জীবন যাপন করি। এটাই বাস্তবতা, এটাই কঠিন বাস্তবতার মাঝে হচ্ছে আমাদের জীবনের পথগুলো নিয়ে এগিয়ে চলা। আসলে অনেকে আমাকে প্রশ্ন করেছেন গতকালকে যে আপু, আপনার এলাকার যদি এত ক্ষতিগ্রস্ত হার হয় বা এমনই অবস্থা হয়, আপনি কিভাবে রান্নাবান্না করছেন? আমি একদম অবাক হচ্ছি যে আপনাদের কমেন্টস পড়ে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো বিপদ আপদে, কঠিন বিপদ হলো, আমরা কি রান্না বান্না ফেলে রেখে আমরা কি চুপচাপ কান্নাকাটি আর হচ্ছে সব হাত পা ছেড়ে দিয়ে বসে থাকলে কি আমাদের জীবন চলবে? আপনি বলেন না, আপনি যে কমেন্টসটা করলেন আমাকে যে আপনার ক্ষতিগ্রস্ত এলাকার নিয়ে টেনশন না করে আপনি কিভাবে রান্না বান্না করছেন, কিভাবে বাসায় খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়া ছাড়া আপনি কি করবেন? 3 বেলা অন্তত আপনাকে তো অন্য মুখে দিতে হবে। আপনি যেমন চাকরি করছেন, আপনি চাকরির বাঁচানোর ক্ষেত্রে আপনি অফিসে যেতে হচ্ছে, যতই কঠিন বিপদ হোক না কেন আপনাকে আপনার মতো সবকিছু মেনটেন করে আবার নতুন করে জীবন শুরু করতে হচ্ছে। যেমন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, পাশাপাশি যতটুকু সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি সেটা হয়তো গোপন রাখছি। কাউকে দান করলে সেটা আত্মগোপন করতে হয়। কাউকে যদি আপনি কিছু দান করেন সেটা কাউকে প্রেজেন্ট করে দান করাটা আসলে উচিত না। তো আমি বলছি যে আমাদের যতটুকু সামর্থ্য আছে অবশ্যই আমরা হেল্প করছি, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনার ভাই এলাকাতে গিয়েছে, আপনার ভাই দেখছে, শুনছে বা এলাকা পরিদর্শন করছে, যেখানে যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি ছিল সেটা ডিসি, এসপি এবং নম্বরের মহোদয়দেরকে জানিয়েছেন বা জ্যাকব এমপি মহোদয়কে জানিয়েছেন। উনি নিজে থেকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে আমি জাস্ট আপনার কমেন্টসটার আনসার দিতে গিয়ে, বা সবাই যেন আমাকে ভুল না বোঝেন, সেই ভুলের প্রেক্ষাপটেই কিন্তু আমি কথাগুলো বলছিলাম। তো এদিকে হচ্ছে আজকে যে মাছগুলো রান্না করছি ইলিশ মাছ, বাসায় হচ্ছে ইলিশ মাছ, রিসেন্টলি হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ আছে। প্রথমেই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে সরিষা ইলিশটা করছি। 4টা ইলিশ মাছ রান্না করছি। অনেকে বলেন যে আপু আপনি মনে হয় নতুন পয়সাওয়ালা, আপনি এই জন্য রান্না বান্না সব করছেন। আসলে আমি একবারে বলি, আমি ব্লগ করছি, আমি ব্লগ করা মানে সবার সাথে লাইফ স্টাইলটা শেয়ার করা। আমি নিজেকে প্রেজেন্ট করছি না, রান্নাবান্নাটা প্রেজেন্ট করছি। আপনারা আবার অনেকে লিখেছেন যে আপু 2টো হাতে তো দেখছি, আপনাকে দেখছি না। আসলে ব্লগিংটা হচ্ছে যার যার একদম পার্সোনাল ব্যাপার। আমি যদি এখন নিজেকে প্রেজেন্ট করে দেখাতাম বা প্রেজেন্ট করতাম, তখন হতো কি আপনি কেন নিজেকে দেখিয়ে তারপর ব্লগ করছেন, এটা তো ইসলামিক শরীয়ত মোতাবেক ঠিক না। তাহলে এবার আসেন, আমি আমাকে দেখাচ্ছি না, 2টো হাত দেখছেন, মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে দেখছেন বা আমার হেল্পিং হ্যান্ড দেখছেন, যারা ছোট ছোট বয়সী তাদেরকে দেখাচ্ছি। পুরো বাসার সবাইকে আমি দেখাচ্ছি না। অনেকের প্রশ্ন যে বাসায় এত রান্নাবান্না কাদের জন্য করছেন, কাউকে তো দেখাচ্ছেন না। নিশ্চয়ই আপনি কোনো বিজনেস করেন বা আপনার কোনো খাবারের হোটেল আছে যেখানে আপনি সেল করছেন। যদি আমি বিজনেস করি, আমার যদি কোনো খাবারের হোটেল থাকে, তা তো মানে ছোট করে দেখা উচিত না। যে কোনো কাজকে আমি বড় করে দেখি। সেটা হচ্ছে একদম কি বলেন যে একদম ছোট একটা ভ্যান গাড়িতে যারা তরকারি বিক্রি করেন তাদেরও কিন্তু সম্মান আছে, তারাও কিন্তু সম্মানের কাজ করে, জীবিকা অর্জনের জন্য কাজ করে। যাই হোক, এগুলা ছোটখাটো কমেন্টের আনসার দিতে গিয়ে একটু মন খারাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাক, এগুলা হতে পারে, মানুষ সবাই একরকম না, সবাই একরকম ডিসিশন বা একমন মানসিকতার না, সবার কথা একই ধরনের হবে না। আমার কথার সাথে হয়তো কারোর সাথে সহমত নাও হতে পারে, আমার কথাগুলি অযৌক্তিকও হতে পারে। তো সবকিছু মিলিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। ওই যে বললাম ইলিশ মাছ রান্না করেছি, 4টা ইলিশ মাছকে সরিষা ইলিশ করেছি, মুরগের মাংস রান্না করেছি, তারপর হচ্ছে বরবটি ভর্তা করার জন্য বরবটি রেডি করছি, শাক রান্না করেছি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, টমেটো দিয়ে রান্না করেছি। গ্রাম থেকে আম এনেছিল আপনার ভাই রিসেন্টলি, তো
তো আমগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে কেটে সবাইকে দিয়েছিলাম দুপুরবেলা খেতে। এদিকে হচ্ছে রান্নাটা কমপ্লিট, মানে আমার অর্ধেক না 3 ভাগ হচ্ছে কাজ কমপ্লিট হয়ে যায় বাসার। তো তারপরে হচ্ছে কি কাজ শেষ হচ্ছে না, লাস্টে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম 2টো চুলো, তারপরে এতগুলো রান্না সবকিছু মিলিয়ে একদম হাঁপিয়ে উঠি মাঝে মাঝে। এদিকে হচ্ছে দুপুরবেলা 12টা 1টার দিকে হচ্ছে এক একজন এক এক কিছু খেতে চায়। আপনার ভাই হচ্ছে নিচে গিয়েছিল, লিচু এনেছিল, ওদিকে হচ্ছে আম যেগুলো দেশ থেকে পাঠিয়েছিল, মানে অতটা মিষ্টি না আবার হচ্ছে অতটা টকও না, যেমন টক মিষ্টি এই ধরনের। তো আমি একটু হালকা লবণ আর মরিচ দিয়ে হচ্ছে মেখে তারপরে সবাইকে দিয়ে দিলাম। লিচু এনেছি, লিচু সিজনে কারা কারা লিচু কিনেছেন? আমার হচ্ছে এই নিয়ে 3বার লিচু কিনেছি। আমার কাছে মনে হয় যেন এবারে লিচুগুলো অনেক ভালো, জানি না এটার মধ্যে কেমিক্যাল আছে কিনা, কিন্তু সিজনাল ফল খেতে তো হয়। তো লিচু প্রথম দেখলে এতটা লোভনীয় লাগে, তো সেই জন্য হচ্ছে আপনার ভাইকে বললাম যে নিচ থেকে লিচু আনানোর জন্য। তো লিচুগুলো হচ্ছে আমি কেটে তারপর হচ্ছে বাসায় সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি ট্রেতে করে, যার যতটুকু খেয়ে নিবে। কারণ বাসায় যখন লিচু আনে, কেন জানি লিচু যখন আনে তখন থেকে 1-2 ঘন্টা ভালো থাকে, তারপরে হচ্ছে কালো রং ধারণ করে। কারো যদি কোনো টিপস জানা থাকে লিচু সম্পর্কে অবশ্যই জানাবেন, যে লিচু যখন বাসায় আনে তখন কেন লিচুর রংটা নষ্ট হয়ে যায়, যে যতটা নষ্ট হয় না যে যখন লিচু বিক্রেতা থেকে লিচুটা আনি। কারণ ওনারা তো রোদ্রে বসে বা রোডের সাইডে বসে রোদ্রের মধ্যে হচ্ছে লিচু বিক্রি করে। জাস্ট আমরা বাসায় যখন আনি তখনও ভালো থাকে, তাদের কাছে ভালো থাকে, কিন্তু আমরা যখন বাসায় এনে 2-3 ঘন্টা বা একদিন রাখতে চাই তখন কেন লিচুগুলো কালার একদম ডিসকালার হয়ে যায়। কালার যখন হয়ে যায় তখন তো আর খেতেও ইচ্ছে করে না, ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, তো তখন আবার খাওয়ার রুচি থাকে না। তো কারো কোনো টিপস যদি জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, যে লিচুর কালারটা ঠিক রাখার জন্য বাসায় লিচুটা আপনারা কিভাবে রাখেন বা কিভাবে 3-4 দিন রেখেও লিচুটাকে একদম সুন্দর কালারের মাঝে খেতে পারেন। তো এই তো সবকিছু রান্না বান্না, তারপরে হচ্ছে গোসল, ফ্রেশ হওয়া, তারপরে হচ্ছে রেস্ট নেওয়া, সবকিছুর পর হচ্ছে আবার ভর্তা নিয়ে হচ্ছে প্রিপারেশন। ভর্তাটা হচ্ছে এখানে যে বরবটি ভর্তা, তো বরবটি ভর্তাটা হচ্ছে সবসময় আমি চিন্তা করি বরবটির ভর্তাটা যখন ভাত হতে এভরিথিং টেবিলে দেওয়া পরে সবাই খেতে বসবে, প্লেটটা পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে ভাত নাই, তখনই হচ্ছে আমি বরবটি ভর্তাটা করে ফেলি। কারণ তাহলে মনে হয় যে বরবটি ভর্তাটা সফট থাকে, যে একটু শক্ত টাইপের হয়ে যায় না। লবণ বা পেঁয়াজের কারণে আমার কাছে মনে হয় যেন বরবটি ভর্তাটা যদি আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে করে রাখি তখন কেন জানি আমার কাছেই মনে হয় যেন ভর্তাটা শক্ত হয়ে যায়। এই তো সবকিছু টেবিলে সার্ভ করলাম। আপনাদের ভাইয়ের মেহমান ছিল 2-3 জন, তো তাদের জন্য হচ্ছে বাহিরে থেকে আমি খাবার আনিয়েছিলাম। তো ভালো মন্দ মিলিয়ে আজকে অনেক কথা বলেছি, কেউ মন খারাপ করবেন না। আমার যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি।